আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 30 এপ্রিল বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পাকিস্তানকে জবাব দিতে সেনাবাহিনীকে খোলা ছাড় দিলেন প্রধানমন্ত্রী। যা খুশি অ্যাকশন নিন। পহেলগাঁওয়ের বদলা নিতে 3 সেনাকে পূর্ণ স্বাধীনতা মোদির। কাল হাইলাকান্দি জেলার ভোট সামগ্রী বন্টন এসএস কলেজের খেলার মাঠে। ভোটার 4,49,188 জন। ভোট গ্রহণ কেন্দ্র 689, ভোট কর্মী 3032 জন। হাইলাকান্দির 8টি জেলা পরিষদ আসনে প্রার্থী 63, 62টি এপি সদস্য পদে প্রার্থী 261, 620টি গ্রুপ সদস্য পদে প্রার্থী 1892। সিন্ডিকেট রাজ বজায় রাখতেই মহাদেবপুর গুমরায় দুর্নীতিগ্রস্ত নেতার স্ত্রীকে টিকিট বিজেপির। তুপ অভিজিৎ পালের। কংগ্রেস এখন 1000 টাকার নোটের মতো অচল, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান। কাশ্মীরে হামলার আশঙ্কায় বন্ধ 48 পর্যটন কেন্দ্র। অবশেষে জেলে বিধায়ক আমিনুল ইসলাম। পহেলগাম কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। আপনাদের সকলের ঘরের আলো নিভিয়ে দেবেন আজ নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আসাদউদ্দিন ওয়াইসির। এবং সর্বশেষ খবরটি হলো, কাজী বা শরিয়া আদালতের রায় সংবিধান স্বীকৃত নয়, জানালো সুপ্রিম কোর্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে 3 সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার নিজের বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ 3 বাহিনীর প্রধানের সঙ্গে যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী, তাতে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যখন খুশি যেখানে খুশি পহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনা। কিভাবে হামলা চালানো হবে, কিভাবে পরিকল্পনা করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে কোনো বাহিনীর হাত পা বেঁধে রাখা হবে না। যেমন মনে হবে সেরকম ভাবেই অ্যাকশন নেওয়ার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী 3 বাহিনীর পরিপূর্ণ আস্থা রেখেছেন। সূত্র উদ্ধৃত করে পিটিআই এর প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর সামনেই প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের প্রতিক্রিয়া কি হবে, কিভাবে সেই পদক্ষেপ করা হবে, টার্গেট কি হবে এবং কখন অ্যাকশন নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে। আর প্রধানমন্ত্রীর বাসভবনে যেদিন সেই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, তার ঠিক 1 সপ্তাহ আগের মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশাল উপত্যকায় জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ওই জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট আছে বলে অভিযোগ উঠেছে। তারপর থেকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। রদ করে দেওয়া হয়েছে সিন্ধু জল চুক্তি, নেওয়া হয়েছে আরো একাধিক ব্যবস্থা। সেই সঙ্গে জঙ্গি নিধন অভিযান চালানো হচ্ছে। পহেলগাঁও হামলায় যে জঙ্গিরা জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের এখন ধরা না গেলেও সন্ত্রাসবাদীদের নিধন অভিযান চালানো হচ্ছে। খুঁজে খুঁজে বের করা হচ্ছে জঙ্গিদের। তবে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের ঘটনার পরে সীমান্তের ওপারে আতঙ্ক তৈরি হয়েছে যে এবারও ভারত কোনো সামরিক অভিযান চালাবে। সংশ্লিষ্ট মহলের মত, ভারত পাকিস্তানের মধ্যে কোনো স্ট্রাইক চালাতে পারে বলে রীতিমতো আতঙ্কে ভুগছে পাকিস্তান। তাই কোনো মন্ত্রী বলছেন যে ভারতের দিকে 130টি ক্ষেপণাস্ত্র তাক করা আছে। কেউ আবার কার্যত নিশ্চিত হয়ে বলেছেন যে ভারতের সামরিক অভিযান অবশ্যম্ভাবী। সেই আবহেই মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক থেকে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন, তাতে অনেকের ঘুম উড়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অপরদিকে কাল হাইলাকান্দি জেলার ভোট সামগ্রী বন্টন এসএস কলেজের খেলার মাঠে। হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ভোট সামগ্রী আগামীকাল বৃহস্পতিবার শহরের এসএস কলেজের খেলার মাঠে বন্টন করা হবে। মোট 31টি কাউন্টারের মাধ্যমে ভোট কর্মীদের হাতে ভোট সামগ্রী তুলে দেওয়া হবে। এদিকে ভোট কর্মীদের জেলা সদরে নিয়ে আসতে বৃহস্পতিবার ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে 40টি যাত্রীবাহী ট্রাভেলার এবং বাস প্রশাসনের ব্যবস্থাপনায় চালানো হবে। এই বাসগুলি সকাল 5টা, 5:30 এবং 6টায় জেলার বিভিন্ন স্থান থেকে ছাড়বে। এ ব্যাপারে বিশদ জানতে 4টি ফোন নম্বর দেওয়া হয়েছে। এগুলি হলো 7002316504,
এবং 7002082021 এবং 9435884593 এবং 8638524744। এদিকে আগামী শুক্রবারের ভোট গ্রহণের জন্য প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জেলায় মোট ভোটারের সংখ্যা 4,49,188 জন। ভোট গ্রহণ কেন্দ্র 689। জেলায় 8টি জেলা পরিষদ আসনের জন্য প্রার্থী রয়েছেন 63 জন। 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য প্রার্থী রয়েছেন 261 জন। 620টি গ্রাম পঞ্চায়েত সদস্যের জন্য প্রার্থী রয়েছেন 1892 জন। শুক্রবারের ভোট গ্রহণের জন্য জেলায় 3032 জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এজন্য সম্পূর্ণ জেলাকে 8টি জোনে এবং 32টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। শুক্রবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। প্রশাসন থেকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার এনআই অ্যাক্টে সমগ্র জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল 4:30 থেকে শুক্রবার বিকেল 4:30 পর্যন্ত সমগ্র জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। ভোট উপলক্ষে হাইলাকান্দি জেলায় চালু থাকা কন্ট্রোল রুমের নম্বর হলো 03844295046 এবং 1800345397। অপরদিকে সিন্ডিকেট রাজ বজায় রাখতেই মহাদেবপুর গুমরায় দুর্নীতিগ্রস্ত নেতার স্ত্রীকে টিকিট বিজেপির। তুপ অভিজিতের। পশ্চিম কাটিগড়ায় সিন্ডিকেট রাজ বজায় রাখতেই দুর্নীতিগ্রস্ত স্থানীয় বিজেপি নেতার স্ত্রীকে প্রার্থী করেছে গেরুয়া দল। এই বিস্ফোরক অভিযোগ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। মহাদেবপুর গুমলা আসনে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী ত্রয়ীবাসী দাসের সমর্থনে মঙ্গলবার আয়োজিত দুটি সভায় অভিজিৎ বলেন, কাটিগড়া বিধানসভায় 3টি আসন মহিলা সংরক্ষিত এবং 1টি আসন সংরক্ষণ মুক্ত, কিন্তু ওই একমাত্র সংরক্ষণ মুক্ত আসনে মহিলা প্রার্থী দিয়েছে বিজেপি। অনেক প্রত্যাশীকে বঞ্চিত করতেও কুণ্ঠাবোধ করেনি গেরুয়া দল। এর নেপথ্যে রয়েছে সিন্ডিকেট বহাল রাখা। দুর্নীতিগ্রস্ত এক নেতা সিন্ডিকেটের মাথা। বিভিন্ন কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। ফলে সিন্ডিকেট কায়েম রাখতেই অন্যদের বঞ্চিত করে তার স্ত্রীকে টিকিট দিয়েছে বিজেপি। বিজেপি এভাবেই দুর্নীতি বজায় রেখে পাল্টা কংগ্রেসকেই দোষারোপ করে চলছে, এমন মন্তব্য করেন অভিজিৎ। এদিন প্রার্থী ত্রয়ীবাসী দাসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় কুশিয়ারকুল এবং গুমড়া বাজারে। দুটি সভায় বিজেপিকে এক হাত নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বিজেপি সরকার সহ স্থানীয় শাসক দলের নেতাদের এক হাত নিয়ে বলেন, পশ্চিম কাটিগড়া অঞ্চলে দুর্নীতি জাকিয়ে বসেছে এক বিজেপি নেতার প্রত্যক্ষ মদতে। আগামী 2 মে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবেন সাধারণ মানুষ। অভিজিৎ বলেন, গ্রাম কাছার তথা বরাকের অসংখ্য সুপারি ব্যবসায়ী স্থানীয় সুপারির ব্যবসার উপর নির্ভরশীল, কিন্তু পশ্চিম কাটিগড়া অঞ্চলে প্রতি কেজি সুপারি বাণিজ্যে 7 টাকা করে দিতে হয় সিন্ডিকেটকে। অন্যদিকে গুমলা বাজারে যে সমস্ত ঘর রয়েছে সেগুলো রয়েছে বিজেপি নেতাদের নামে। এভাবেই দুর্নীতি এবং সিন্ডিকেট কায়েম করেছে বিজেপি। এবারের পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ এসবের জবাব দেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অভিজিৎ পাল। তার কথায়, পশ্চিম কাটিগড়ার মানুষ দুর্নীতি, ভ্রষ্টাচার এবং সিন্ডিকেট রাজে তিতিবিরক্ত। ভোট হবে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে, ফলে ত্রয়ীবাসী দাসের জয় নিশ্চিত। অভিজিৎ বলেন, বিজেপির সাধারণ কর্মীদের বোকা বানাচ্ছেন নেতারা। পরিযায়ী পাখির মতো কাটিগড়ায় উড়ে এসেছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। পঞ্চায়েত নির্বাচনে কর্মী মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে মন্ত্রী আগামী নির্বাচনে স্থানীয় প্রার্থীকে দলীয় টিকিট দেওয়ার কথা বলেন। একথা বলে কর্মীদের মাইন্ড ওয়াশ করে তাদের বোকা বানানোর চেষ্টা করা হলেও অ্যাক্টিভ রয়েছেন কমলাক্ষ। এসব হচ্ছে নাটক। এই নাটক দলের সঙ্গে যেভাবে করছেন নেতারা, ঠিক এভাবে জনগণের সঙ্গেও করছে বিজেপি। ফলে এই অঞ্চলের সচেতন ভোটাররা কংগ্রেস প্রার্থীকেই জয়ী করবেন বলে আশা প্রকাশ করেন অভিজিৎ। তার কথায়, কাটিগড়া বিধানসভার 4টি জেলা পরিষদ সহ 2টি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করবে কংগ্রেস। জয় শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে কংগ্রেস এখন 1000 টাকার নোটের মতো অচল, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। কংগ্রেসকে ভোট দেওয়া মানে এলাকার উন্নয়ন পিছিয়ে দেওয়া। কংগ্রেস এখন 1000 টাকার নোটের মতো অচল। এই দল আর মাথা তুলতে পারবে না। আগামী 100 বছর ক্ষমতায় থাকবে বিজেপি। কাজের নিরিখেই এই ক্ষমতা দেবেন জনতা জনার্দন। শ্রীভূমি জেলার বিভিন্ন নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য রাখলেন রাজ্যের মীন, পশুপালন, পূর্ত ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার তিনি বলেন, পঞ্চায়েত দখল করবে বিজেপি অগপ জুটি। জেলা পরিষদ সহ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বিজেপি প্রার্থীরাই জয়ী হবেন।
মানুষ কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন, সবাই এখন রয়েছেন বিজেপি জোটের সঙ্গে। মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। নিজের কাজের মাধ্যমে গোটা দেশের মধ্যে বর্তমানে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হলেন তিনি। দেশের বিভিন্ন রাজ্য ও লোকসভা নির্বাচনে তিনি স্টার প্রচারকের দায়িত্ব পালন করেন, যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। মন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন, পরিকাঠামো উন্নয়ন, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলতে মুখ্যমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়। তিনি বলেন, আগামী 10 মে বিজেপি জোট সরকার এবং মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 4 বছর কার্যকাল পূর্ণ হবে। এই সময় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেসব কাজ করেছেন তার সুফল লাভ করেছেন জনগণ। অ্যাডভান্টেজ আসামের মধ্য দিয়ে রাজ্যের বিকাশ ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় নাগাড়ের নির্বাচনী সভা করছেন তিনি। প্রতিটি স্থানে বিজেপির সমর্থন দেখে মন্ত্রী আপ্লুত। রাজ্যে উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে বিজেপি ও শরিক প্রার্থীদের জয় অত্যন্ত জরুরি বলে তিনি প্রচারে গুরুত্ব দিচ্ছেন। কংগ্রেসের সমালোচনা করে বিজেপি সরকারের আমলে জনগণের জন্য চালু হওয়া বিভিন্ন প্রকল্পের কথা তিনি তুলে ধরছেন। মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জ পাথারকান্দির নির্বাচনী সভায় তিনি কংগ্রেসের সুদীর্ঘ বছরের অপশাসনের দিক তুলে ধরে কড়া সমালোচনা করেন। বলেন, বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, রেশন কার্ড, অরুণোদয় সহ বহু প্রকল্পের সরাসরি লাভ পাচ্ছেন সাধারণ জনগণ। কংগ্রেস এসব নিয়ে কখনো ভাবেনি, যার ফলে এই দলকে কেলেঙ্কারির দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিজেপি আমলে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়ন, প্রগতি, শান্তি, সম্প্রীতি বিজেপির মূল মন্ত্র। দেশের 140 কোটি মানুষের জন্য সমভাবে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই সরকার কখনো হিন্দু মুসলিম যাচাই করে প্রকল্প বন্টন করেনি। সবাই সমহারে রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শান্তি, প্রগতি ও উন্নয়নের জন্য বিজেপিকে আরো শক্তিশালী করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একজোট হয়ে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অপরদিকে কাশ্মীর উপত্যকার 48টি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সে রাজ্যের সরকার। আবার জঙ্গি হানার আশঙ্কা রয়েছে জম্মু কাশ্মীরে। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট 87টি পর্যটন স্থলের মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তালিকার মধ্যে রয়েছে বেশ কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হয় বন্ধ করে দেওয়া হয়েছে সিনতানটপ, ইউসমার্গ, বাঙ্গাস ভ্যালি, সুরুজ জলপ্রপাত, গুগলদারা, কমান পোস্ট এবং ওস্টানমার্গ। এছাড়াও বন্ধ রয়েছে তসমিয়াদান, দুধপাতারি, আহরবাল, কাউসারনাগ, চান্দিমাগ, উলার, রামপুরা প্রভৃতি এলাকা। তালিকায় রয়েছে রাজপুরা, চিয়ারহার, মুন্দিঝামা, মারকুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, সূর্য মন্দির, বেরিনা গার্ডেন, আকত পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাবরেশি, রিঙ্গাওয়ালি, বাদেরকুট, নামলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, সাংরাওয়ানি, জামিয়া মসজিদ, বাদুয়া মাওয়ারি, রাজৌলি কাদাল হোটেল, আইবরি হোটেল, পার্সাপাল রিসোর্ট, চ্যারিটি রিসোর্ট, নর্থ ক্লিফ ক্যাফে, ফরেস্ট হিল কটেজ, ইকো ভিলেজ রিসোর্ট, ওস্টানমার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট, মামনাদ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধমঠ, দাচিগ্রাম এবং নারানাগ। এগুলির মধ্যে কোনো কোনো স্থানে পুরোদমে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সরকারি এক কর্তা জানিয়েছেন, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক সহ অন্য যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ডুডা এবং কিপ্তুশুয়ারের বেশ কিছু জায়গায় অভিযান চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। অপরদিকে জেলেইটাই হলো বিধায়ক আমিনুল ইসলামের। শেষমেশ নগাঁও কারাগারের বাসিন্দা হলেন দিঙ্গের বিধানসভা কেন্দ্রের এআইডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। পহেলগাম কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সপ্তাহখানেক আগে পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এরপর আদালতে সুপর্দ করে পুলিশ তাকে 4 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ফের তাকে আদালতে সুপর্দ করা হয়। আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে অর্থাৎ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্য রাজ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। এমনকি জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করে 23 এপ্রিল দিং বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় কাশ্মীরের পহেলগামে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। পরদিন বৃহস্পতিবার নগাঁও পুলিশ বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে
কয়েকটি ধারায় মামলা নথিভুক্ত করে তার ফরমাইবেটি স্থিত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ। এই মামলায় পুলিশ শুক্রবার বিধায়ককে নগাঁও জেলার 17 ন্যায়াধীশের আদালতে হাজির করে ফের 7 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানায়। আদালত 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে এই 4 দিন পুলিশ বিধায়ক আমিনুল ইসলামকে ব্যাপক জেরা করে। 4 দিনের হেফাজতের মেয়াদ শেষে পুলিশ আমিনুল ইসলামকে ফের আদালতে হাজির করে আদালত তাকে নগাঁও কারাগারে প্রেরণ করে। এদিকে মঙ্গলবার আদালতে হাজির করার সময় বিধায়ক আমিনুল ইসলাম বলেন, এখন পুলিশ যা করার করবে, সব সময় সত্যের জয় হয়। বিধায়কের আইনজীবী মতিউর রহমান জানান, আমিনুল ইসলাম জামিনের জন্য নগাঁও আদালতে প্রথমে যে আবেদন করেছিলেন তা খারিজ হয়েছে। পরবর্তী সময়ে নগাঁও আদালত বা গৌহাটি হাইকোর্টে জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মতিউর রহমান। অপরদিকে এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ওয়াকফ সংশোধনী আইন 2025 বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড 30 এপ্রিল অর্থাৎ আজ আলো নিভিয়ে দেবেন। আজ 9টা থেকে রাত 9:15 পর্যন্ত আলো নিভিয়ে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, আমি জনগণকে তাদের বাড়ি অথবা দোকানের আলো নিভিয়ে এই প্রতিবাদে অংশগ্রহণের জন্য আবেদন করছি, যাতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিতে পারি যে এই আইন মৌলিক অধিকারের লঙ্ঘন। আসাদুদ্দিন ওয়াইসি এমন এক সময় এই বক্তব্য দিয়েছেন যখন মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন 2025 সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে 13টি নতুন আবেদন বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। আদালত বলেছে যে এটি আরও আবেদন যুক্ত করতে পারে না, কারণ এটি পরিচালনা করা কঠিন হবে। বেশ কয়েকটি আবেদনকারীর আইনজীবী ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চকে বিদ্যমান আবেদনের সাথে তাদের আবেদনগুলি শুনানির জন্য অনুরোধ করেছেন। এরপর বেঞ্চ বলে, আমরা এখন আবেদনের সংখ্যা বাড়াবো না, এগুলো বাড়তেই থাকবে এবং এগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সোমবার আদালত একই রকম নির্দেশ দিয়েছে এবং ওয়াকফ সংশোধনী আইন 2025 সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি নতুন আবেদন বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে শত শত আবেদন শুনতে পারবেন না। বেঞ্চ আবেদনকারী সৈয়দ আলী আকবরের আইনজীবীকে 5টি বিচারাধীন মামলায় হস্তক্ষেপ আবেদন দাখিল করতে বলেছে, যার শুনানি হবে 5 মে এবং একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে। 17 এপ্রিল বেঞ্চ তার আগে মোট আবেদনের মধ্যে মাত্র 5টি শুনানির সিদ্ধান্ত নিয়েছিল। অপরদিকে কাজী দারুল বা শরিয়া আদালতকে মান্যতা দেয় না সংবিধান, এক মামলার শুনানিতে স্পষ্ট কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই ধরনের আদালতের সিদ্ধান্ত আইনগতভাবে লাগু হতে পারে না বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত। ভরণ পোষণ সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। হাইকোর্ট এই ধরনের খাপ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে মহিলাকে ভরণ পোষণ না দেওয়ার সিদ্ধান্তের সম্মতি দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহিলা। বিচারপতি সুধাংশু দলিয়া ও বিচারপতি আহসানুদ্দিন আমানতুল্লাহর বেঞ্চ জানিয়েছে, এই ধরনের শরিয়া আদালত ও ফতোয়ার কোনো আইনি অনুমোদন নেই। বিচারপতি আমানতুল্লাহ জানান, কাজী দারুল বা শরিয়া আদালত নাম যাই হোক না কেন, সাংবিধানিকভাবে তাদের কোনো আইনি মর্যাদা নেই। মহিলার পক্ষে রায় দিয়ে আদালত জানিয়েছে, মামলাকারীর আবেদনের দিন থেকে ভরণ পোষণ বাবদ প্রতি মাসে 4000 টাকা করে দিতে হবে তার প্রাক্তন স্বামীকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।